আজকে খেলা হবি বিএনপির ফ্যামিলি কার্ড লিয়া। বিএনপি যে কি পরিমাণে বেকুবের দল হয়েছে তা আজকে আমরা মজা নিয়ে দেখবো। হাঙ্কেরও তো পপকর্ন কেনার পয়সা নাই, মুড়ির টিন নিয়ে বসেন, যান 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 তাড়াতাড়ি নিয়ে আসেন। বিএনপিরা বাম্বু খাইতে দেখলে তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কারো কারো ব্যাপক মজা লাগে, তাই করে মজা আজকে ডাবল করিয়া দেবো। আসেন আগে দেখে নি ফ্যামিলি কার্ডে কি কি দিবি বিএনপি। তারেক রহমান 2024-এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে। দেখেন, পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে, যার যেটা প্রয়োজন। এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি, এক এক করে আমরা দেখবো। তো কি দেওয়া হবে তাহলে? ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে 2000 থেকে 2500 টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে। তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে, আমরা ওইটা দেখব। আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব। এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্যপণ্য যেমন চাল, আটা, ডাল, ভোজ্য তেল এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে। তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিছে এক বিএনপির নেতা, আমরা সেটা দেখেই হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি। টাকাটা আসবে কিভাবে? ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায়, দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে। এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা, এটা দেখেছেন। তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড? সবাই পাবে, এটা সার্বজনীন, মানে দেশের সবাই। এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে। আমরা নিয়ে আসছি মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে, সেই জন্য বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে। এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগে প্রকল্প। এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন, মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরায় যাবে বলে আশা করতেছে। আর উতরাইতে পারবে কিনা সেটা আল্লাহ জানে। যাই হোক, ওই যে জামাইকোটা বুদ্ধিজীবী বলেছিল না যে জামাতের কোনো প্ল্যান নাই, আনপ্রিপেয়ার্ড। জামায়াত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে? আপনি যে কোনো জামায়াত ইসলামের লোককে জিজ্ঞেস করেন, পাবলিক ভিশন এগুলো নাই। জি, তো আসেন বিএনপির কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা দেখি। আগের এপিসোডে দেখেছেন তো বিএনপির স্বাস্থ্য নিয়ে যে পরিকল্পনা, সেটা জয় বাংলা করা হয়েছে। একে একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে, চিন্তা করেন না। আসেন একে একে শুরু করি ভালচুন বিএনপির ফ্যামিলি কার্ডের ধাপ্পাবাজি। রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না, রাষ্ট্রের কাজ দয়া দেখানো না। রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে, পিছায় পড়তেছে, যারা সুবিধা বঞ্চিত, যারা দুর্বল, তাদেরকে টেনে ধরা, তাদেরকে বাঁচানো। এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয়, ইংরেজিত কয় সোশ্যাল সেফটি নেট। ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে। এখানে রাষ্ট্র ভেঙে পড়ে। রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেড়াবি। রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না, এটা বিতরণের কাউন্টারও না। রাষ্ট্র হইল মরাল অথরিটি, নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে, কে আজীব ধৈর্য পড়বে, কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে, কে পিছায় পড়ছে, কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে, কাকে না বাঁচাইলে চলবে না। ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না, সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র। এইটা হইতেছে পলিসি ফেলিয়ার, মরাল কোলাপস, নৈতিক পতন। এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি নেট, এটার মানেটা আসলে কি? এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা। এটা হইতেছে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য। এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি। তো ভালনারেবল কারা? যারা দরিদ্র, কর্মহীন, অসুস্থ, বয়স্ক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারা। এদের ঝুঁকি কি এক? না। তাহলে সাহায্য কেন এক? তাহলে ফ্যামিলি কার্ড কি করে? এইটা অসাম্যকে, বৈষম্যকে ঢাইকা দেয়। এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয়। সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে, দুর্বলেরা চুপচাপ পড়ে যাবে। এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা। কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না, নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না। যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না। ধরেন দুইজন মানুষ, একজনের পা ভাঙা আর একজন দৌড়ায়। তো রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয়, এটা কি সাম্য হইল? এটা তো বৈষম্য, এটা তো জাস্টিস না, এটা তো ন্যায় বিচার না, এটা ইনসাফ না।
এই যে তিনজন দেখেন, এই ছবিটা দেখেন, বিখ্যাত ছবি আপনারা দেখছেন, তিনজন খেলা দেখিচ্ছে, তাই না? তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে না। প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না, ছিল কি, ও তো এমনি দেখতে পাচ্ছে। আর তৃতীয় জনের পায়ের নিচে মানে বাচ্চাটার পায়ের নিচে 2টা বাক্স দরকার ছিল, এটাই জাস্টিস। দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স, এটাই জাস্টিস, এটাই রাষ্ট্র করে। ফ্যামিলি কার্ড ঠিক এই অন্যায়টাই করে, তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিছে। তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হইলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত, যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন, সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে। তারা কাগজে থাকবে, বাজেটে থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না। টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে। তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে। টাকা তাহলে কাকে সাহায্য করতেছে? এই যে পুঁজিবাদী সমাজ, এটার তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়, কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে। সেটা যেন রিডিস্ট্রিবিউট করতে, পুনর্বন্টন করতে হয়, রিডিস্ট্রিবিউট করতে হয়। দেখছেন না, ইসলামে জাকাতের ব্যবস্থা আছে, প্রত্যেক বছর এইটা বন্টিত হয়। যার কাছে বেশি টাকা, তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলাই দিতে হবে। রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না, রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো। যে সবাইকে সমান করে দেয়, সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না। সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না, দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে। এটা মানবিক না, এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন। এবার আসেন আমরা আর একটা জিনিস দেখি। বিএনপি বলতেছে যে বাসার কর্ত্রী বা হেড অব দ্য হাউস হোল্ড নারী, তাকে দেওয়া হবে। হেড অব দ্য হাউস হোল্ড বলতে কি বুঝাইতেছে? মানে পরিবারের গৃহকর্ত্রী আর কি, এই নারীর নামে। ইংরেজিতে লিখছে ওম্যান হেড অব হাউস হোল্ড। এনে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি, কে এটা সংজ্ঞায়িত করবে? আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার আছে, যেটাকে নিউক্লিয়ার পরিবার বলা হয়, একই সাথে চলে। যে নারী, সে নারী তো কারো মা, সে একই সাথে কারো মেয়ে, কারো স্ত্রী, কারো শাশুড়ি, কারো পুত্রবধূ, কারো বোন। তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে? পরিবারের কোনো সংজ্ঞা বানানো তো সম্ভব না। এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। একটা পরিবারে কে কে থাকবে, কোন কোন সম্পর্ক থাকবে, কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে, তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না, বলে দিতে পারে না, ডিকটেট করে দিতে পারে না। এক এক পরিবার এক এক রকম হবে। দেখবেন কোন পরিবারে শাশুড়ি আছে, কোন পরিবারে মা আছে, কোন পরিবারে ভাই আছে, কোন পরিবারে বোন আছে। এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি, দুর্নীতি হবে। একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে, এটা হবে। আমি কয়ে দিতেছি, লিখে দিতে পারেন। বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে, তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে, নাকি একটা পরিবার গণ্য করা হবে? একটা পরিবারে এইভাবে অনেকগুলো কার্ড বানায়, সবগুলো থেকে টাকা রেশন নিজেদের অ্যাকাউন্টে পড়বে, যদি সবাইকে দেওয়া হয়। তাই তো দিতে চায় তারা সবাইকে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। এই যে বলছি, যারা ভালনারেবল গ্রুপ, যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয়। সেটা কি বন্ধ করে দেওয়া হবে? বিএনপি কি সেটা বন্ধ করে দিবে? আসেন সেটা বুঝে দেখি। আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে? আপনার নাম শুনেছেন অনেক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাই না? এমনকি হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা আছে। আমাদের একটা বিশাল খাদ্যভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে, এটা সে পাশে লিখে দেন। এর মধ্যে আছে ভিজিডি কার্ড, আপনারা শুনছেন, এর নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। তারপরে আছে ভিজিএফ কার্ড, ভালনারেবল গ্রুপ ফিডিং। তারপরে জিআর আছে, এটি দুর্যোগকালীন ত্রাণ। তারপর ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, খোলা বাজারে খাদ্য বিক্রি। তারপরে টিসিবির কার্ড আছে, দেখছেন না? এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে, যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয়। আবার এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে অর্থ, যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ। তারপরে একটা ইজিপিপি বলে আছে, মানে যেটা কর্মসংস্থান সৃষ্টি করবে, এরকম প্রোগ্রাম। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। তারপরে নারী এবং শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে একটা, যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদেরকে মাতৃত্বকালীন একটা ভাতা আছে, মা এবং শিশু সহায়তা কর্মসূচি। তারপরে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল আছে, মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে। শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে, মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে, মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে, এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে। খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে। যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি আছে। চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র, অতি দরিদ্র। তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি একটা ক্লিপ দেখাবো আজকে। তারপরে ধরেন বেদেদের জন্য, জেলেদের জন্য, হাওর এবং চর অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে। তারপরে ধরেন বন্যা হইল, সেখানে দুর্যোগ, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে। খরার জন্য সহায়তা আছে। ওই যে হাসিনা বাসা টাসা বানাই দিছিল না, ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে। বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয়, এইটা হবে 12,000 কোটি টাকা।
তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের 10%-এর মতো, 10.28 ওরা বলছে। মানে হাসিনা আমলে যেটা দেওয়া হইতো তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে, মানে একই সুবিধা একাধিকবার পেয়ে যায় একজন। সেটা কমায় বিএনপি 9,500 কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে, এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে। বুঝছেন, এই 12,000 টাকার মধ্যে 9,500 টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইর করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে। মানে একটু বুঝাই দিই, এই যে দেখেন চা বাগান শ্রমিক সে একটা বিশেষ সুবিধা পায়, আগে একটু দেখায়নি, চাতে তো মজা করে খায়, চা বাগান শ্রমিকের জীবনটা কেমন, কষ্টটা কেমন দেখেন। এটা গ্রিন টি, এটা গ্রিন টি। এই পাতা আমাদের মহিলারা তুলবে। হ্যাঁ, এই পাতা 23 কেজি তুলবে না, আমার ওয়াই 8 ঘন্টা কাজ করে 178 টাকা পাবে। 8 ঘন্টা কাজ করার পরে 23 কেজি তোলার পরে 178 টাকা পায়। জি, আর 23 কেজি কম হলে 1 কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কেজি কম হলে 60 টাকা হয় না। জি, এইভাবে আপনাদের জীবন চলতেছে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায়। এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি, কিছু মনে নিবেন না। ম্যাডাম সাহেব যে 100 টাকা দিচ্ছেন না, আজকে 25 ডিসেম্বর না, আমার মা বলতেছিল একাধিক কলা নিব, বিস্কুট আর একটা লু বিস্কুট। মন চায়, মাছ মাংস আমাদের মন চায়। দেখেছেন মনটা খারাপ হয়ে গেল না? এই লোকের মা ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা, সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই, আর চা শ্রমিকের ভাতা পায়, তাই না? 2টা ভাতা পায়। এটারে বলতেছে ওভারল্যাপ, মানে তুমি তো 2টা নিতে পারবে না, এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে। টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে, গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যয় মেটাবে। সি 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 রানুনি সি। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে, মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে। কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে? এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা। বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি। বেনে বেনে করছি না, বিএনপি নেতারাই করছে, শোনেন। আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল প্রতি মাসে, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন। হাঙ্গারে কাঁঠাল রানী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলোর খাইসলত হয়ে গেছে। বাংলা মার্টিন লুথার কিং কাঁঠাল রানীর চেয়ে 1 ধাপ আগায় সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। খালি ফ্রি চাল না, সাথে ফ্রি আলু, ডাল, লবণ, তেলও থাকতি। দেশের সরকারি হিসাবে ধরে নিলাম আনুমানিক 4 কোটি পরিবার আছে। যদিও ফ্যামিলি কার্ড হইলে কারচুপির মাধ্যমে এই সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে। দেখবেন এই 4 কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে 35 কেজি খাদ্যদ্রব্য, 35 কেজি সব মিলে সরকারকে 4 কোটি পরিবারের প্রত্যেককে মাসে 35 কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি, লজিস্টিক্যাল ক্যাপাসিটি, সেটা তৈরি করতে হবে। গুদাম লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। এটা কত বড় সংখ্যা, এটা বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না, যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা। তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। এই 35 কেজি যদি 4 কোটি দিয়ে গুণ দিই তাহলে 140 কোটি কেজি, 14 লক্ষ টন। সরকারকে বছরে 14 সাথে 12 গুণ করেন, এত লক্ষ টন বা অতিরিক্ত 2.25 কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে। বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে 20 থেকে 25 লাখ টনের মতো, এটা করতে পারে। তাহলে এটা তুগলকি কারবার হয়ে যাবে না? দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক, আমরা বলি না তুগলকি কাণ্ড করছে, সবাই ওরে ম্যাড সুলতান বা পাগলা সুলতান বলে রাখতো। সেরকম উদ্ভট সব প্রজেক্ট করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল। বাংলার মার্টিন লুথারও একই পথে হাঁটা শুরু করেছে। দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে সেখানে ব্যাপক দুর্নীতি হয়। কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না, পারে গুদাম থেকে খাদ্যশস্য লোপাট হয়ে যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেচে দেয়।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে। মানুষজনে ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য। সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো, জানেন না তো? সোভিয়েত আমলে, সমাজতান্ত্রিক আমলে, কমিউনিস্ট আমলে, জানেন না, লাইন ধরে ধরে দেওয়া হইতো। তো ওইখানে লাইন দেখলে পাবলিক দেড়ে যেত আর কি। এইটা হবে এইখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে, আর লম্বা লাইন, এই লাইন আর শেষ হবি না। সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য। আর এই খাবার বিতরণের লোকজন কোথায়, লোকবল কোথায়, কে বিতরণ করবে? এর কোনো হিসাব আছে? গুদামে খাদ্যদ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা, পচা মাল মানুষজনকে খাওয়াবে, ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেচে দিবে, নিজেরা খাবে আর মাল পানি কামাবে। এটা নিয়ে দেশে ভয়াবহ রাইট লাগবে, দাঙ্গা লাগবে ভবিষ্যতে। বাঙ্গুদের বিয়ে বাড়িতে মাংসের পিস কম পড়লে মারামারি শুরু হয়ে যায়। আর আমাদের বাংলার মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়। বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে। টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেম, তাই না? টাকা নকল করে ছাপানো অসম্ভব না হইলেও অনেক কঠিন কাজ, তাই না? কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন, এটা 2 নম্বর করে ছাপানো একদম সহজ কাজ, 1-2 এর ব্যাপার। এটা যে কেউ পারবে। এই জন্য এইসব ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতি হবে। ভারতের রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতিপ্রবণ একটা ব্যবস্থা। ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে। এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা। দেখেন, সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার বিতরণ করে না? আমরা কৃষক কার্ড নিয়েও আসিচ্ছি, দাঁড়ান। চাচা শুনে, তারেক রহমান সাহেব যে আপনার জন্য কৃষক কার্ড করছে এটা আপনি জানেন? একটা কৃষক কার্ড করছে যে, জানেন এই কৃষক কার্ডে কি থাকবে জানেন? এই যে দেখেন, এরকম একটা কৃষক কার্ড দিবে যেখানে মেয়াদ দেওয়া থাকবে, কার্ড নাম্বার থাকবে, ঠিক আছে, নাম থাকবে, পাশে আপনার ছবি থাকবে। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক, না হলে হচ্ছে বীজ, না হলে কোনো না কোনো কিছু পাবেন, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে। তো এই সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা। যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানেন। এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা। সেই সারের ডিলারশিপ কে নিবে? এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়াকামড়ি হয়, মারপিট হয়। এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়েও টেম্পু স্ট্যান্ড পার্টির মধ্যে কামড়াকামড়ি হবে, খুনাখুবি হবে, মারপিট হবে। লিখে রাখতে পারেন, এখনই হয় টেম্পু স্ট্যান্ড নিয়ে মারপিট হয়। আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন, তার একটা বই আছে মুকাদ্দিমা, আল মুকাদ্দিমা। এটাতে ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না। এটা উনি বলে দিচ্ছেন। এটা যে রাষ্ট্রের জন্য একটা বিধ্বংসী কাজ, সেটা তার বইয়েতে বিস্তারিত ব্যাখ্যা করছেন। এটা তার বইয়ের ইংলিশ অনুবাদ, সময় থাকলে পড়ে নিতে পারেন। জামাই কোটার বুদ্ধিজীবীর নাকি এটা খুব প্রিয় বই। যাই হোক, পড়িছে বুঝিছে কিনা খেয়ে জানে। ইবনে খালদুন এতই প্রভাবশালী এবং বিখ্যাত যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান পর্যন্ত তার বক্তব্যে ইবনে খালদুনকে কোট করতেন। শুনেন। I studied economics in college when I was young, and I learned there about a man named Ibn Khaldun who lived 1200 years ago in Egypt. And 1200 years ago he said, in the beginning of the empire, the rates were low, the tax rates were low, but the revenue was great. He said in the end of the empire, when the empire was collapsing, the rates were great and the revenue was low. আজকার একজন ফরাসি পলিটিক্যাল ইকোনমিস্টের সাথে পরিচয় করে দিই এবং দার্শনিক, তার নাম হচ্ছে ফ্রেডরিক বাস্তিয়াত। তার বইতেও এরকম থিম ব্যাখ্যা করছেন। এটাও ইংরেজিতে অনুবাদ। তার একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে দ্য ইন্টারমিডিয়ারি বা মধ্যস্বত্বভোগী। ওইটাতে উনি ব্যাখ্যা করছেন যে কোনো সরকারি আমলা বা কর্মচারীরা একটা সমাজের সবচেয়ে বড় পরগাছা। সরকারি কর্মচারীরা কিছু মনে করেন না, এইটা বইপত্রের কথা আমি কইলাম আর কি। ইংরেজ আমলের জমিদারদের চেয়ে বড় পরগাছা বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সাধারণ জনগণ ব্যবসায়িক টাকায় এদের বেতন ভাতা হয়, আবার এরাই সেই জনগণের কাছ থেকে ঘুষ নেয়, মাল চুরি করে, টাকা না পেলে কাজ করে না, ফাইল আটকায় রাখে, ফাইল টাকায় ঘুষ নেয়, আবার জনগণকে নিজের চাকর বাকর মনে করে, সান না দেখলে আবার মেজাজ খারাপ করে। সব শেষে কাসাসুল আম্বিয়া থেকে একটা গপ্প শোনাই। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু নিজেকে অনেক ক্ষমতাধর ধনী বাদশা মনে কইরা একবার ঠিক করছিলেন তিনি আল্লাহর সৃষ্টি পৃথিবীর সকল জীবকে একবেলা খাবার খাওয়াবেন। এইটার জন্য বিশাল রান্নার আয়োজন করলেন। ব্যাপক রান্না টান্না শেষ করে পরিবেশন করে সবাইকে দাওয়াত করছেন। ওই সময় সাগর থেকে একটা তিমি মাছ উঠে আসে। সেই তিমি মাছ উঠে এসে পুরা রান্না করে খাবার একাই খেয়ে শেষ করে ফেলে।
এবং বলে যে এটা তার মাত্র এক বেলার খাবার। এই গল্পের মূল শিক্ষা হচ্ছে হযরত সুলাইমান যত ক্ষমতাধর বাদশাহী হোক না কেন, আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তার সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা পৃথিবীর শত শত কোটি কোটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কোনো সমস্যা ছাড়াই। কোন মানব শাসক যদি নিজেকে গড কমপ্লেক্সে ভোগা শুরু করে সিদ্ধান্ত নেয় সে কোটি কোটি মানুষকে বিনামূল্যে মাসে মাসে ফ্রিতে চাল ডাল আলু লবণ তেল এইসব খাবার খাওয়াবে, সেটা হইলে তার জন্য জীবনে সামনে বড় হোঁচট অপেক্ষা করা, আছাড়ের অপেক্ষা করতেছে। এবার আসেন আরো দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজেট আর কাকে দেওয়া হবে এটা নিয়ে আলাপ করি। বিএনপি বলছে যে প্রথম 50 লাখ পরিবারকে দিবে, ভালো কথা। বিশ্বব্যাংক বলতেছে যে 2025 সালের শেষে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা হইতে পারে 1,58,00,000-এর মতো, আর দরিদ্র মানুষের সংখ্যা হবে 3,90,00,000-এর মতো। সো আমরা তো এই অতি দরিদ্র এবং দরিদ্র মানুষদেরকে তো সাহায্যটা দিব, তাই না? তাইলে এই মোট দরিদ্র এবং অতি দরিদ্র মানুষের সংখ্যা কত? 5,48,00,000 জন। সো বাংলাদেশে গড় পরিবারের সদস্য সংখ্যা সাধারণত ধরা হয় 4.3 থেকে 4.5 জন প্রত্যেক পরিবারে। এটা বাংলাদেশের সরকারি হিসাব এবং আন্তর্জাতিক সংস্থা এটা ব্যবহার করে। আমি মাঝামাঝি ধরে নিচ্ছি 4.5 জন পরিবারের হিসাব। তাহলে 5,48,00,000 এটাকে যদি 4.5 দিয়ে ভাগ করি তাহলে 1,22,00,000 পরিবার হইতেছে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবার। এর মধ্যে মাত্র 50 লাখকে কে নির্বাচন করবে, কিভাবে করবে, কোন ক্রাইটেরিয়া করবে? এই যে হারুন যে কইছে যে হারুনকে বলে আওয়ামী লীগকে ফ্যামিলি কার্ড দেবে, উনকা শুনেন। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। এবার আসেন বাজেটের প্রশ্ন। এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে যোগান দেবে? আর যদি তারা বলে যে আগে যেটা সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল সেইটার বাইরে এটা নতুন, তাহলে এত বিরাট প্রকল্পের খরচ সরকার কই থেকে দিবে? বাংলাদেশ সরকারের বাজেট অলরেডি ওভার এক্সস্টেড। সরকারি বাজেট ডকুমেন্ট পড়ার শিক্ষা রাখে, সে পড়লে বুঝবে সরকারের রাজস্ব এর চাইতে খরচ অনেক বেশি। এছাড়া সামনে অনেক হাসিনার রেখা যাওয়া ঋণের ইনস্টলমেন্ট শোধ করার টাইম হয়ে আসতেছে, শোধ করা শুরু হবে এই 2026 থেকে। এরপর যদি আবার বাংলা মার্টিন লুথার কিং এই সমস্ত দুর্গোগী পরিকল্পনা নিয়ে আসে, তাহলে সরকার কেবলমাত্র একভাবে এটাকে ফাইন্যান্স করতে পারবে, সেটা হইতেছে সরকারিভাবে টাকা চাপানো। এইটা হইলে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি হবে, বাংলাদেশ পুরা রবার্ট মুগাবের জিম্বাবুয়েতে পরিণত হয়ে যাবে। তো বিএনপির সব কয়টা নির্বাচনী প্রতিশ্রুতির এইভাবে ফর্দাফাই করে দেওয়া হবে। ওরা জানে বাগে ছিলে 18 গা, পুলিশে ছিলে 36 গা, আর পিনাকি ছিলে জয় বাংলা।